এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওর কি হলো? পিকনিক নিয়ে মুখ ফুলিয়ে আছে, সারা রাস্তা একটা কথা বলেনি। মেহরাব ব্যাগটা সোফায় ফেলে নিজের ঘরের দিকে পা বাড়ালো। যেতে যেতে ভাবিকে বলে গেল খাবার দিতে। সে মুখ হাত ধুয়ে আসছে। মীরাও ঝটপট খাবার বাড়তে লাগলো। মরিয়ম শিকদার মেয়ের প্রতি সবসময় বিরক্ত থাকে, কিন্তু কেন এই কথা বাড়ির কেউ জানে না আজও। বাড়িতে 4 ভাই এবং বাবার থেকে ছোট থেকেই আদর পেয়েছে অসীম, কিন্তু মা জননীর কাছে আদরের চেয়ে অবহেলাটাই ছিল বেশি সুপ্রভার প্রতি। তবে মায়ের অবহেলা ঘুচে গিয়েছে বড় ভাবিকে পাওয়ার পর। মীরার আদরে কখনো কোনো ত্রুটি ছিল না। সে ভাবি কম মায়ের স্থানটাই বেশি নিয়েছে সুপ্রভার জীবনে। তবু দিন শেষে কমতি তো থাকেই কিছুটা। রাতটা সুপ্রভা না খেয়ে কাটিয়ে দিয়েছে। ভাবি খুব করে ডাকলেও সে জবাব দেয়নি। সকালে ঘুম ভাঙতেই বরদা ভাই নাস্তা টেবিল ডাকলেন। সুপ্রভা সবাই মুখ হাত ধুয়ে বসেছিল। বরদার ডাকে নিচে এসে চমকে গেল এহসানকে বসা দেখে। রাতের মন খারাপ ভাবটা এখন আর একটুও নেই। ঝকঝকে সকালের মতো মনটা ঝকঝক করছে। এহসান ভাইয়া মানেই চমৎকার, সময় কাটবে। কিন্তু সেখানে আবার একটু মেঘাচ্ছন্ন ভাব এহসান ভাইয়ের পোশাক। দ্রুত পায়ে টেবিলের সামনে এসে দাঁড়াতেই এহসান পকেট থেকে 2টো ডেইরি মিল্ক এগিয়ে দিল। ঝকমকে হাসিতে প্রশ্ন করলো, কতদিনের জন্য এসছিস? প্রশ্নটা শুনতেই মুড অফ হয়ে গেল সুপ্রভার। আজ নিশ্চয় সবাই খুব ঘুরে বেড়াচ্ছে আর সে বসে আছে বাড়িতে। এখন তো কষ্টে কান্না করতে ইচ্ছে করছে খুব। এহসান তার মুখ খেয়াল করে বলল, কি হলো? সুপ্রভা জবাব দিচ্ছে না তা দেখে সোহরাব বলল, 2 দিনের জন্য আনিয়েছি জোর করে। এজন্য মন খারাপ? এজন্যই বলা যায়। ওর ব্যাচমেটরা পিকনিকে গিয়েছে কাল রাতে, ওকে যেতে বারণ করেছে বলে এমন রেগে আছে। কথা বাদ দাও ভাই, এবার নাস্তাটা করো। এবারে জবাবটা মীরা দিল। তার হাতে মাংসের বাটি। সকাল সকাল ছোট দেবরের আবদারে গরুর মাংস কষাতে হলো পরোটার জন্য। এহসানও চমৎকার সময়ে এসে হাজির হয়েছে। পরিবারের প্রায় সবাই উপস্থিত, শুধু মেহরাব ছাড়া। সবাইকে একসাথে পেয়ে সোহরাব ভাবল কাল মায়ের বলা কথাটা সবাইকে জানানোর এটাই ভালো সময়। তোয়াব মাত্রই শার্টের হাতা গুটিয়ে ব্যস্ত হাতে পরোটা ছেড়ে মুখে দিচ্ছিল, আর তখনই সোহরাব বলল, আমরা ঠিক করেছি তৈয়ারের বিয়ের কথাটা। এবার পাকা করে তারিখ ঠিক করে আসব। কি বলো তোমরা সবাই? তুই কি বলিস তৈয়াব? বর্দার কথা মুখ থেকে নিঃসৃত হতেই তোয়াবের হাতের পরোটা প্লেটে পড়ে গেল। খালি গলায় শুকনো কাশি শুরু হলো। তার বিয়ে মানে তো সেই ঢঙ্গি মেয়েটাকে সারা জীবনের জন্য মাথায় চড়ানো। অনেকদিন ধরে তোয়াব ভুলে বসেছিল তার যে একটা এঙ্গেজমেন্ট করিয়ে এসেছে মা আর ভাই মিলে। এখন মনে পড়তেই বুকটা বানে শূন্য হয়ে গেল। বড় ভাবির ফুফাতো বোনটাকে সে শুরু থেকেই পছন্দ করে না। মেয়েটা অতি মাত্রায় বেয়াদব। তার সাথে কথায় কথায় ঝগড়া করেছিল ভাবির বোনের বিয়ের সময়। কিন্তু কি করে যেন সেই মেয়েটাকে সুপ্রভা আর বর্দার পছন্দ হয়ে গেল তার জন্য। আর তোয়াব তো বর্দা আর বোনের পছন্দের বিরোধিতা কিছুতেই করতে পারে না। এটাই সমস্যা। মেয়েটার পড়াশোনা শেষ না করে বিয়ে করবে না বলেছিল, আর সেই সুবাদে এঙ্গেজমেন্ট ঝুলেছিল 3 বছর। সেই 3 বছরে পরিবার থেকে অনেক রকম ফর্মালিটি পূরণ করলেও পাত্রী কোনো প্রকার ফর্মালিটির ধার ধারেনি। এমনকি কেউ কারো ফোন নম্বরটা পর্যন্ত নিজেদের সংগ্রহে রাখেনি। মূলত এই কারণেই তোয়াবের মনে হয়েছিল কোনোভাবে এই সম্পর্ক বাদ দেওয়া যাবে। কিন্তু এতগুলো বছর পরেও যে আবার সেই কাল নাগিনীর কথা উঠবে ভাবতেই তোয়াবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এমনিতেও মেয়েটা বয়সে তার তুলনায় অনেকটা ছোট, সেই হিসেবেও তো মানাবে না তাদের। খাবার টেবিলে কোনো কথার জবাব তোয়াব দিতে পারছিল না। কিন্তু তোয়াবের এই বেলার বিপদ কাটিয়ে দিল মেহজাব। সুপ্রভা আর এহসানের হই হল্লা মেজদার
বিয়ে মানে বাড়িতে একটা ধুমধাম ব্যাপার হবে। তাদের শুরু হয়ে গেল অনুষ্ঠানে কি করবে কি করবে না। তোয়াবু ফাঁক বুঝে খাওয়া শেষ করে চুপচাপ উঠে গেল। ঘরে ঢুকে খুঁজে বের করলো তার এঙ্গেজমেন্টের ফটো অ্যালবাম। খুব বেশি নয়, হাতে গুনে মাত্রই 10-12টা ফটো তুলে এনেছিল সুপ্রভা আর মেহজাবিন মিলে। এঙ্গেজমেন্ট বলতে বাড়ির সবাই গিয়ে মেয়েকে আংটি পরিয়ে এসেছিল। সেই ছবিগুলোই তৈয়াব বের করে একবার চোখ বুলালো। নিজের হবু বউ বাগদত্তা, অথচ তার চেহারাটা মনে নেই তৈয়াবের। অ্যালবামে চোখ বুলিয়ে দেখে নিল পুরো 3 বছর পর আজ প্রয়োজন পড়লো এই ঝগড়াটে মুখটা দেখার। এতদিন সে মনেই করেনি তার জীবনে এই মেয়েটা জড়িত। কালে ভদ্রে ভাবি বাপের বাড়ি থেকে ফিরে 2-1বার কথা তুলতেন এই মেয়ের নাম নিয়ে। তখন সে শুনেও এড়িয়ে যেত। বাড়ির সবাইও কেমন নির্লিপ্ত ছিল এই ব্যাপারে। তোয়াব আরেকবার ভালো করে দেখে নিল ছবিগুলো। দেখতে সুন্দরী এই মেয়ে, পড়াশোনায় তার ঊর্ধ্বে। একে বিয়ে করা তো বিপজ্জনক ভেবেই মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল তোয়াবের। নিচে নাস্তার টেবিলে প্রত্যেকের নাস্তা প্রায় শেষ। মেজদার বিয়ে নিয়ে হইচই। এবার সুপ্রভা মনোযোগ দিল এহসান ভাইয়ার দিকে। ভাইয়া, তুমি এখন কোথায় থাকো? নয়াগঞ্জ। টিস্যুতে হাত মুছতে মুছতে জবাব দিল এহসান। ও, ওই পাশের গ্রামে? আমার বান্ধবীর শ্বশুরবাড়ি সেখানে। কথাটা বলে চুপসে গেল সুপ্রভা, আর চোখে টেবিলের অন্যদের দিকে দেখল। যেচে নিজের পায়ে কুড়াল মারল সে। এখন না আবার সেই পালানো নিয়ে কিছু বলে সবাই, কিন্তু না, বাকিরা কিছু বলল না। শুধু এহসান হেসে বলল, হ্যাঁ জানি তো সকল কীর্তিকলাপ। গুটিয়ে গেল সুপ্রভা। এইবার নিশ্চয়ই সবাই ধরবে তাকে, কিন্তু না, এইবারও কিছু হইল না। ছোট ভাই, বাবা আর বড়দা 3 জনই উঠে গেছে। মা এখনই পাশেই আছেন, তবে মনোযোগে ভাতিজার জন্য রসগোল্লা তুলছেন বাটিতে। এহসান খেয়াল করেছে সুপ্রভার মুখটা, তাই হাসতে হাসতেই বলল, তোরা পারিসও বটে। যা হাঙ্গামা ঘটেছিল, একবারও কি মনে হয়নি এতে তোদের বদনাম হবে? তাদের কি এত সময় আছে নাকি ভাবা? শুধু বাপ ভাইয়ের মুখে চুনকালি কি করে লেপা যায় সেই আনন্দটাই আছে। বাপের হোটেলে খাবে আর দুনিয়ার আকাম কুকাম করে বেড়াবে। কথাটা সম্পূর্ণ কটাক্ষ করে সুপ্রভাকেই বলেছে তার মা, কিন্তু সুপ্রভা সেদিকে পাত্তা দিল না। সে হাসানকে জিজ্ঞেস করলো, ভাইয়া, গাড়ি এনেছো সাথে? বাইক এনেছি, অফিসারের গাড়ি সব জায়গাতে ব্যবহার করি না। সত্যি? আমাকে একটু বসাবে প্লিজ প্লিজ প্লিজ? সুপ্রভা বায়না ধরলো বাইকে চড়ার। পাশ থেকে মা রসগোল্লার বাটি আহসানের দিকে দিতে দিতেই সুপ্রভাকে ধমকে উঠল, ফাইজলামি বন্ধ কর বেয়াদব মাইয়া। বড় হয়েছে, লাজ লজ্জা এখনো কিছু হয় নাই। সুপ্রভা মায়ের কথা কানে নিল না। সে বারবার বলতে লাগলো বাইকে উঠবে। এহসানও বলল ঠিক আছে, সে একটু ঘুরিয়ে আনবে। সোহরাব অফিসের কাজে বের হচ্ছিল। সুপ্রভার জেদ দেখে সে নিজেই বলে গেল, হাতে সময় থাকলে একটু ঘুরিয়ে আনিস। ব্যাস, আর কারো অনুমতির দরকার পড়ে না সুপ্রভার। বর্দা বলেছিল মানে আর কেউ বারণ করবে না। এহসানের সাথে বের হওয়ার সময় সুপ্রভা একবার মায়ের দিকে তাকিয়ে একটু লুকিয়েই মুখ বাঁকালো। এহসান বাইক স্টার্ট দিয়েই বলল আশপাশটা ঘুরিয়ে আনবে। সুপ্রভা সুযোগ পেয়ে বলল, টিয়ার বাড়ি যাবে। কোথায় যাবি? এহসান বুঝতে পারেনি কথাটা। সুপ্রভা আবার বলল, আমার বান্ধবীর শ্বশুর বাড়ি যাব। হ্যাঁ। সেটাতে নয়াগঞ্জ। অবাক হয়ে বলল এহসান। সুপ্রভা হি হি করতে করতে বলল, হ্যাঁ, বাইকে তো 5 মিনিটেই যেতে পারবো। তুমি তো সেখানেই যাবে, আমাকে শুধু তাদের বাড়ির সামনে নামিয়ে দিবে। কি বলছিস প্রভা? ভাইয়া কি বলে ভুলে গেছিস? উত্তেজিত হলো এহসান, কিন্তু তা সুপ্রভার দেখার মতো ব্যাপার নয়। সে বলল, তুমি পৌঁছে দিলে কিচ্ছু বলবে না কেউ। ভাইয়া প্লিজ নিয়ে যাও। এহসান জানে এই পাগলকে এখন শত বুঝতেলেও বুঝবে না, তাই আর সময় নষ্ট না করে নিয়ে গেল। বিপত্তির সৃষ্টি হলো তখনই, যখন সুপ্রভা বলতে পারল না টিয়ার শ্বশুর বাড়িটা আসলে কোথায়। ভাগ্যের সাথে ফোন ছিল, বিধায় টিয়াকে ফোন করলো। সুপ্রভারা বাইক থামিয়ে দাঁড়িয়েছিল তাসিনদেরই বাড়ির সামনে। সুপ্রভা একবার ওকেও মেরেছিল টিনের গেট ঠেলে কাউকে জিজ্ঞেস করতে মুরাদের বাড়িটা কোন দিকে, কিন্তু উঠোনে কিংবা দরজার আশেপাশে কাউকে দেখা যায়নি।
মিনিট তিনেকের মাথায় একটা 7-8 বছর বয়সী ছেলে এসে জিজ্ঞেস করলো, মুরাদ ভাইদের বাড়িতে মেহমান আপনারাই? সুপ্রভা মাথা নেড়ে উচ্চস্বরে জবাব দিল। হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি। পাশ থেকে এহসান মাথায় টোকা মারলো সুপ্রভার। ভাবি পাঠাইছে আমাকে। আচ্ছা চল। বলেই এহসান বাইকে বসেছিল। সুপ্রভা বলল, তোমার দেরি হয়ে যাবে ভাইয়া, চলে যাও। চলেই যাব, আগে দেখি তোর বান্ধবীর শ্বশুর বাড়ি কোনটা। এহসান মূলত দেখে যেতে চাইছে সুপ্রভাকে সে কার কাছে রেখে যাচ্ছে। বাচ্চা ছেলেটা হাত বাড়িয়ে একটা বাঁশের ঝাড়ের পেছনে একটা বাড়ি দেখালো। সামনেই বাড়িটা, আর সেখান থেকে একটা মেয়েকেও দেখা গেল উঁকি মেরে এদিকে তাকিয়ে আছে। সুপ্রভাও মেয়েটাকে লক্ষ্য করে চেঁচিয়ে উঠল, টিয়া পাখি, কেমন আছিস? সুপ্রভা আর কোনো দিকে না তাকিয়ে ঝটপট সেদিকে এগিয়ে গেল। এদিকে এহসান এখনও সেখানেই দাঁড়িয়ে, সেদিকে খেয়াল নেই। এহসানও হেসে ফেলল পাগলের কারবার দেখে। সে বুক পকেট থেকে সানগ্লাসটা চোখে দিয়ে বাইকে বসলো। রোদ ঝলমলে খুব চোখে লাগছে। তখনই আবার চোখে পড়লো যে বাড়ির সামনে দাঁড়িয়ে সে বাড়ির ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। এই তো সেই মেয়েটা না? বিড়বিড় করে বলল এহসান, যেন নিজেই নিজেকে প্রশ্ন করছে। সেদিন বাজারে ওই ছেলেটার সাথে ছিল। তারপরে এহসান বাইক স্টার্ট দিল। এমন এক বাড়ির মেয়ে, অথচ পথে ঘাটে অমন বখাটে ছেলের সাথে ঘুরে। বিরক্তি এসে জমাট বাঁধল এহসানের ভ্রুর মধ্যেখানে। যেন সেদিন বাজারে এই মেয়েটা কোনো ভুল করে বসেছিল। আর এই বাড়ির আফসার মীরের এবং আফসার মীর যথেষ্ট সরল মানুষ, তা এহসানের জানা হয়ে গেছে অনেক দিন আগেই। এই এলাকায় থাকার সুবাদে মোটামুটি অনেকের সাথেই পরিচয় হয়ে গেছে। সে আর সময় নষ্ট না করে বাইক নিয়ে চলে গেল। অনেকক্ষণ ধরে তাসিন বিরিয়ানির প্লেট সামনে নিয়ে বসে আছে। বিরিয়ানি তার কত প্রিয় খাবার, অথচ আজ এই খাবার মুখে তোলার পর্যন্ত রুচি হচ্ছে না। খারাপ লাগছে খুব আয়নার জন্য। তাসিন এসেছে শুনে আজ সে নিজেই বিরিয়ানি রেঁধেছে। বিরিয়ানি রান্নাটা শিখেছিল মামির কাছ থেকে, তাও কিনা তাসিন ভাইয়ের জন্যই। কিন্তু যে শখে এই রান্না শেখা, তা হয়তো কোনোদিনও পূরণ হবে না। তাসিনের ঘরণী হয়ে সে কোনোদিনও বিরিয়ানি তুলে দিতে পারবে না তাসিনের পাতে। তাই অন্তত এবার ক্ষমা চাওয়ার জন্যই নিয়ে এসেছে। মা অবশ্য সকালে অনেকবার জিজ্ঞেস করেছিল, এত সকালে বিরিয়ানি কে খাবে, দুপুরে রান্না করিস, কিন্তু সে শুনেনি। সকালেই রেঁধে এখন নিজে নিয়ে এলো। তাসিনের সামনে প্লেটে বিরিয়ানি বেড়ে রেখে ক্ষীণ স্বরে বলে গেল, আমাকে ক্ষমা করে দিও, আমি আর কোনোদিন ভালোবাসার কথা বলে চালাতে আসবো না। পারলে আমার আগের করা ভুলগুলো ক্ষমা করে দিও। তাসিন তৎক্ষণাৎ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আয়না তাকে কোনো সুযোগ না দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। তাসিন খেয়াল করেছে কথাগুলো বলার সময় আয়নার চোখ দুটো জলে ছলছল, কণ্ঠস্বরে কান্না চাপা আর্তনাদ। কিন্তু তারই কি করার আছে? সে কিছুতেই পারে না আয়নাকে নিয়ে ভাবতে। চেষ্টা করেছিল একটু আয়নাকে নিয়ে ভাবার, কিন্তু মন কুঠুরিতে সে আয়নাকে কখনোই কাজিনের বাইরের কোনো পদেই আসীন করতে পারেনি। এই বিরিয়ানি তার আর গলা দিয়ে নামবে না। সকালের নাস্তাটা আর হবে না বুঝতে পেরে তাসিন বসা থেকে উঠে বসলো। ফোন বের করে রিমনকে কল দিল, সে বাড়ি নেই। তারপর ফোন দিল সুমনকে, সেও আজ ব্যস্ত। সর্বশেষ কল দিল মুরাদকে। হাস্যকর ব্যাপার হলো, মুরাদ কে কল দিয়েছে তা খেয়াল না করে ফোন রিসিভ করে কানে তুলেই বলল, জানি আমি নিয়ে আসছি, তো সব আর কল দিও না, আমি সব নিয়ে আসছি আর 2 মিনিট। জান সোনা বাবু, বাহ বাহ মুরাদ, হাউ রোমান্টিক। শালা, বিয়ে করে তুই তো দেখি বিবিকা গোলাম বান গয়া। হা হা হা। মুরাদ ফোন কান থেকে নামিয়ে নামটা দেখল। সে পুনরায় ফোন কানে দিয়ে বলল, আর বলিস না ভাই, বৌদির যা ডিমান্ড, উঠতে বসতে ফরমাইশ চলে। মাঝে মধ্যে মনে হয় আমি তার কেনা গোলাম আর সে আমার বাড়ির রমণীমা। কাঁদো কাঁদো কণ্ঠ মুরাদে। তাসিন হাসতে হাসতে বলল, এখন কোথায় আছিস? অফিসে যাসনি? আজকে বারশালা, ক্যালেন্ডার দেখ, বিয়ে করে পাগল আমি হয়েছি আর
আউল ফাউল তুই বকতেছিস? বউয়ের বান্ধবী আসছে, তাই বউ ফোন দিয়ে অর্ডার দিল আইসক্রিম আর মুরগি কিনে আনতে, দুপুরে চিকেন বিরিয়ানি খাবে। আবারও বিরিয়ানি? বিড়বিড় করে ফোন কেটে দিল তাসিন। বাতাসে এলোমেলো উঠছে সুপ্রভার চুল। তাসিন তার ডান পাশে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। তাদের মুখোমুখি দাঁড়ানো মুরাদ আর তার পাশ টিয়া। টিয়ার হাতে চায়ের ট্রেতে 3 কাপ চা আর 1 পিস নারকেলের বিস্কিট। টিয়া প্লাস্টিকের একটা মোড়া পেতে তাতে ট্রে চেপে রাখলো। হাতে তার অনেক কাজ, জীবনেও বিরিয়ানি রাঁধেনি, অথচ আজ বান্ধবী এসেছে বলে খুশিতে বলে ফেলেছে চিকেন বিরিয়ানি রান্না করবে, তাও কিনা বাসমতি চাল দিয়ে। মুরাদের আজ অফিস ছুটি ছিল বিধায় বেচারা সকালে একটু ঘুমাতে চাইল, কিন্তু সুপ্রভার আগমন তার ঘুমের 12টা বাজিয়ে দিল। তবু ঠিক ছিল সব। মুরাদ বইয়ের আবদার শুনে মুরগি, চাল, মশলা সবও এনেছে ইউটিউবে রেসিপি দেখে। কিন্তু এখন টিয়ার মুখ পেঁচার মতো হয়ে আছে। মুরগি এনেছে মুরাদ জবাই করেই, কিন্তু কাটাকাটি তো আর টিয়া জানে না। ভাগ্যের আজ মুরাদের মা বাড়িতে নেই, নইলে টিয়া মুরাদ দুজনেরই বকা খাওয়ার দিন চলতো। এমনিতেই সারা মাস টিয়াকে বকে, ধমকে কথা শুনিয়ে চলেছে মহিলা। তার একটাই আফসোস, একমাত্র ছেলের বিয়েতে যৌতুক নিতে পারেনি। এখন কথা তা নয়, কথা হলো মুরগি রান্নাঘরের সামনে রেখে টিয়া চা বানিয়ে উঠোনের কোণে আরাম করে বসে সুপ্রভাত পাশে। মুরাদ বিরক্তি মাখা চোখে একবার দেখলো স্ত্রীকে, তারপর তাসিনের উদ্দেশ্যে কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু কিছু বলার আগেই তার মেজাজ খারাপ হলো তাসিনের দৃষ্টি দেখে। এতদিন পর এলো কই বন্ধুর সাথে গল্প করে হাল হাকিকত জানতে চাইবে, তা না করে বন্ধুর বইয়ের বান্ধবীকে হাঁ করে চোখ দিয়ে গিলে খাচ্ছে। প্রচণ্ড রকম মেজাজ খারাপ হচ্ছে মুরাদের। মা বাড়িনি সকাল থেকে, বউ শুধু 2 কাপ চা আর বিস্কিটে দিচ্ছে খাওয়ার জন্য। সে হলো খাদক মানুষ, এভাবে কি করে চলতে পারে? তোর কি যেন বলার ছিল তখন? মুরাদের প্রশ্নটা ঠিকঠাক শুনতে পারেনি তাসিন। রাগ হচ্ছে মুরাদের, সে চিবিয়ে চিবিয়ে আবার বলল, ফোন করে না বললি কি যেন বলার আছে? চল রাস্তার দিকে যাই, যেতে যেতে বল শুনি। এখানেই বলছি, সমস্যা নেই। তাসিনের এবারের কথায় মুরাদের রাগ আরো বাড়ল। সে ভেবেছিল বাড়ি থেকে বেরিয়ে এখন সে হোটেলে যাবে, পেট ভরে আগে কিছু খাবে, পরে বাকি সব হবে। কিন্তু তাসিনের কি হলো কে জানে, এখানেই আঠার মতো লেগে থাকতে চাইছে। বল। আমার প্রমোশন হয়েছে, সাথে ট্রান্সফার। আরে অভিনন্দন আপনাকে। মিষ্টি ছাড়া এ খবর শোনায় কেউ? চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সুপ্রভা বলল কথাটা। মুরাদ কিছু বলতে যাচ্ছিল, তখনই সুপ্রভার ফোন বেজে উঠল। ভাবি ফোন করেছে দেখে সে ফোন কানে নিয়ে একটু দূরে সরে গেল রিসিভ করতে। মুরাদ প্রশ্ন করলো তাসিনকে। শহরে? তো ঢাকায়। টিয়া চুপচাপ শুনছে আর চায়ে চুমুক দিচ্ছে। তার আপাতত চিন্তা মুরগিটাকে কি করবে। মুরাদ আর তাসিন আরো কিছু কথা বলে বাবারায় বাইরে যাবে বলে। সুপ্রভার ততক্ষণে ফোন কল শেষ হয়েছে। টিয়া হঠাৎ মুরাদকে ডেকে বলল সেই মুরগি কিছুতেই কাটতে পারবে না। ঝামেলা বেঁধে গেল। এখন মুরগি টিয়া না কাটলে কাটবেটাকে? আজ তো মুরগি না কেটে ধুয়ে ফ্রিজেও তো রাখা যাবে না, অন্তত উপরের চামড়া আর ভেতরে নাড় ভুড়ি পরিষ্কার না করে। মুরাদ জীবনেও কাটা বাছার কাজ করেনি। বন্ধুরা মিলে বহুবার এদিক সেদিক ঘুরতে গিয়ে রান্না করে খেয়েছিল, কিন্তু সেসব রান্নার কাজ সুমন আর তাসিনই বেশি করত। রিমন আর সে তো সবসময় খাওয়ার পর্বে থাকতো। সুপ্রভা হঠাৎ বলল, টিয়া দে, আমি কেটে দিই। হ্যাঁ, আর ভিতরের জিনিস ভিতরে গেলেই দে, তাই না? টিটকারি সুরে বলল টিয়া। সুপ্রভা রান্নাঘরের ধারে কাছেও কখনো যায়নি। তার পরিবারটা এমন যে তাকে যেতে হয়নি, তবু আজ একটু শখ করেই কাটতে চাইল। মুরাদ অবশ্য খুব একটা পাত্তা দিল না। টিয়া সুপ্রভার কথায় সে মনে মনে চেপে ধরেছে তাসিনকে, তবুও একটু দেখতে হয় মেয়ে দুটো আসলে করেটা কি। সুপ্রভা একটা পিঁড়িতে বসলো, বটি সামনে রেখে কোনো দিকে না ভেবেই সে মুরগিটাকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে ফেললো লম্বা লম্বি। আর তার দিকে উৎসুকভাবে তাকিয়ে থাকা 3 জোড়া চোখ বড় বড় হয়ে গেল। মুরাদ তো হাই হাই করে উঠল সুপ্রভার কাজ দেখে। একটু সময় নিয়ে তাসিন হেসে বলল, শুধু আচরণেই তুফান না,
কাজের বেলায়ও সাইক্লোন বেগ আছে দেখছি। কি বললেন? রেগে প্রশ্ন করলো সুপ্রভা, আর রাগের বশে হাতের মুরগি বলে না রেখে মাটিতে রেখে দিয়েছে। টিয়াও ভালো বিপদে পড়লো এসব দেখে। এমনিতেই শাশুড়ি তাকে সকাল বিকাল কথা শোনায়, খুব করে আজ আবার মুরগির যা অবস্থা করলো। যা শুনলে তাই বলেছি। কেন বলবেন? আপনি পারেন এসব। আমি তো তবুও চেষ্টা করেছি। সফল কিন্তু হওনি। তাসিরের কথায় সুপ্রভার রাগ পারদের মতো উপরের দিকে উঠতে লাগলো। তা দেখে মুরাদের মনে হলো দুজন নিশ্চয় ঝগড়া বাঁধিয়ে ফেলবে এখনই। কক্সবাজার দেখেছিল সেই দুজনকে সাপে নেউলে আচরণ। তাই মুরাদ তাদের থামাতে বলল, আমরা দুজনই খুব কাজের, এবার থামো, আমি দেখছি কোনো একটা ব্যবস্থা করা যায় কি না। তানসি, চলো মুরগিটা কাকের কাছে নিয়ে যায়, কাকি বা নুড়ি খালা কেটে দেবে। মুরাদ আর ধৈর্য রাখতে পারল না, কিন্তু কোনো প্রকার রাগও প্রকাশ করল না। তাসিন দাঁড়ানোই ছিল এতটা সময়। হঠাৎ সে চেঁচিয়ে বলল, এই শরত। হঠাৎ ধমকে সুরে চমকে গেল সুপ্রভা। সে পিঁড়ি থেকে সত্যি উঠে পড়ল। তার দুহাতে মুরগির রক্ত লেগে লাল হয়ে আছে। মুরাদদের বাড়িতে মোটর নেই, টিউবওয়েলের পানি ব্যবহার করা হয়। টিয়া ডাকলো, আয় পানি দিচ্ছি, হাত ধুয়ে নে। সুপ্রভা সরল না। সে ক্রোধান্বিত চোখ মেলে চেয়ে রইল তাসিনের দিকে। তাকে অবাক করে দিয়ে তাসিন সুন্দর করে মুরগির এক অংশ তুলে দারুণভাবে চামড়া থেকে মাংসটা আলাদা করে নিল। দ্বিতীয় অংশটাকেও একইভাবে আলাদা করে নিল। টিয়াকে বলল পানি আনতে। ততক্ষণে তাসিন মুরগির ভেতরের অংশ, যা সুপ্রভা আগে কেটে ফেলেছিল, তা ভালো করে সরিয়ে নিল। নাক মুখ কুচকে ফেলল তাসিন। মেয়েটা নারী ভোরের কি হাল করেছে! এতক্ষণে সুপ্রভার ক্রোধ মাখা দৃষ্টি বদলে গেছে। বিস্ময়াভীষ্ট চোখে চেয়ে আছে তাসিনের হাতে। কয়েক মুহূর্ত পর আচমকায় চোখ আটকে গেল তার খোঁচা দাড়ি ভর্তি শক্ত চোয়ালে। ধীরে ধীরে কপাল আর নাকটাতেও আটকে গেল। অপলক চোখে কেউ কারো দিকে তাকিয়ে থাকলে অপর ব্যক্তিটা টের পেয়ে যায়। তাসিনও হয়তো টের পেয়েছে। একজোড়া দৃষ্টিতে সে গাঢ়ভাবে বন্দি এই মুহূর্তে। টিয়া এক পাতলে করে পানি আনলে কাটা মুরগিগুলো সে পানিতে দিয়ে বলল, ধুয়ে নাও। সুপ্রভা তখনও দেখছিল তাসিনকে খুঁটিয়ে খুব মনোযোগে। আর এই ব্যাপারটা বোধহয় মুরাদও খেয়াল করলো। সে শুকনো গলায় কেশে বলল, চোখে কি খাওয়ার চেষ্টা চলছে? কি? তাসিন প্রশ্ন করলো। সুপ্রভাও ভরকে গেছে, চোখ সরিয়ে নিয়েছে ততক্ষণই। টিয়া কিছুই টের পেল না। বেচারি মাংস নিয়ে কলপারে বসেছে। মুরাদ এগিয়ে গেল সেদিকে। তাসিনেরও হাত ধোয়ার ছিল, তাই সেও উঠে দাঁড়ালো। খুব ধীরে এবং অস্পষ্ট স্বরে সেও একটা কথা বলল, খাওয়ার শখ জাগলে অন্যভাবে খাও, চোখ দিয়ে খেয়ে কি মজা পাবে। সুপ্রভা কিছু বোঝার আগেই তাসিন কলপারে গেল। হাত ধুয়ে সে মুরাদকে বিদায় জানিয়ে চলে যেতে চাইল, কিন্তু টিয়া তা হতে দিল না। সে যে করেই হোক আজ বিরিয়ানি রান্না করবে এবং সবাইকে খাওয়াবেই বলে সিদ্ধান্ত নিল। কিন্তু তাসিনের বসে থাকতে ইচ্ছে করল না, তাই সে পরে আসছে বলে বেরিয়ে গেল। মুরাদ বাসমতি চালের আইডিয়া বাদ দিয়ে ঘরে থাকা ছোটো দানা পোলাও চাল দিয়ে রান্না করতে বলল। টিয়াও বুঝতে পারলো তার পক্ষে সম্ভব নয়, তাই সে চালে ইউটিউব দেখে রান্না বসালো। ছুটির দিন বলে মুরাদও একটু বাইরে যেতে চাইলো, চলেও গেল। দু বান্ধবী মিলে অনেক পরিশ্রমের পর রান্না ঠিকই করলো, শুধু চালটা পুরোপুরি হয়নি মনে হলো। প্রায় ঘন্টা 2 পর ফিরে এলো মুরাদ। জানতে চাইলো বিরিয়ানির কী অবস্থা। টিয়াও মিষ্টি হেসে বলল, হয়ে গেছে আগে। তবুও মুরাদের সন্দেহ রইল। সে একবার দেখতে চাইলো, কিন্তু টিয়া দিল না। আগে গোসল করে আসো, তাসিন ভাইয়াকে কল দাও, একসাথে খাবে। আচ্ছা। বলেই মুরাদ প্রথমে তাসিন, পরে রিমন আর সুমনকেও কল দিল। সুমন এলাকার বাইরে আছে, রিমনও মাত্রই নাকি বাড়ি ফিরেছে। তবুও বিরিয়ানির তো আলাদা একটা টান আছে, তাই রিমন আর অপেক্ষা করতে পারেনি। বলল 8 ঘন্টার মধ্যেও চলে আসছে। ঘড়ির কাঁটা ঠিক 2:45। তাসিন আর রিমন এসে উপস্থিত হলো একসাথে। টিয়া খাবার বাড়ল, শসা লেবু পেঁয়াজ কেটে সালাদও দিল।
তাদের খাবার ঘরে চৌকিতে তাসিন, রিমন, মুরাদ তিনজনে বসতেই টিয়া প্লেট এগিয়ে দিল সবাইকে। প্রভাকেও খেতে বলা হলে সে পরে খাবে বলল। মুরাদ খাবার মুখে দিল কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। পরপর রিমন আর তাসিনও মুখে পড়ল কিন্তু দুজনেরই কপাল কুঁচকে গেল। কি হলো? প্রশ্নটা করলো টিয়া, কারণ সেই লক্ষ্য করেছিল তিনজনকে। ভেবেছিল বাকিরা না হোক, অন্তত মুরাদ প্রথমবার মুখে দিয়ে কিছু একটা বলবে, কিন্তু তার ধারণা ভুল বলেই সে বাকি দুজনকে দেখছিল। রিমন চাবাতে চাবাতেই বলল, চাল সিদ্ধ হয়নি, মাংসে আদা রসুন কিছু একটা বেশি হয়েছে। তাসিনের পক্ষে সম্ভব নয় এই খাবার গলা দিয়ে নামানো। সে বলল, তোমরা খেয়েছো? না। টিয়া জবাব দিল, আচ্ছা, এগুলো হাঁড়িতে রাখো, আর চুলায় আগুন আছে। না ভাইয়া, আমি তো সিলিন্ডার গ্যাসে করেছি। মুখটা চুপসে গেছে টিয়ার। সকাল থেকে ঝামেলা কিছু না কিছু বাজছেই আছে। শাশুড়ি মা বকাবকি করলেও কাজটাও করে দেয় অনেকাংশে, কিন্তু আজ সবটা ইউটিউব দেখে নিজে করতে গিয়ে নাজেহাল অবস্থা। বিয়ে হয়েছে তাদের মাস পেরিয়ে গেছে, অথচ সে এখনো পর্যন্ত একটা দিন এক কাপ চা পর্যন্ত নিচে করে খাওয়াতে পারেনি কাউকে। শাশুড়ি মা মুখে তিক্ততা প্রকাশ করলেও কাজকর্মে হরহামেশাই তাকে সাহায্য করেছে, শিখিয়ে দিয়েছে, কিন্তু আজ সকাল থেকে এত পরিমাণ হুঁচট খেয়েছে কাজে, যা এখন তার ভাবতেই লজ্জা লাগছে, কান্না পাচ্ছে। মুরাদ নেহাতেই সরল মানুষ, তাই কিছুতেই বিরক্তি প্রকাশ করে না। চোখ দুটো ছলছল করছে তার। সুপ্রভা সকাল থেকে সবটা দেখছে, তারও এখন খারাপ লাগছে। তাদের মন খারাপ ভাবটা কেটে গেল চুটকিতে যখন দেখলো তাসিন হাঁড়ি নিয়ে রান্নাঘরে গেল। গ্যাস অন করে তাতে রুটি চাকার লোহার তাওয়া বসিয়ে দিল। তাওয়া হালকা গরম হতেই হাঁড়ি ভালো করে ঢাকনা বন্ধ করে দিল। কিছুটা সময় একদম নিভু নিভু আছে। গরম বিরিয়ানিটা আরও কিছুক্ষণ সেভাবে রাখতেই বিরিয়ানির চালটা একদম ঠিকঠাক হয়ে উঠল। এরপর নামিয়ে পরে খেলো তাসিন, সুপ্রভা আর টিয়া। তবে মশলার গন্ধটা থেকে গেল, তবুও কোনো রকমের সে পর্যায়ে খাওয়াটা হয়ে গেছে। এরপর আর বেশি দেরি করেনি সুপ্রভা। তার মেজদা গাড়ি নিয়ে এসেছে বলে বিদায় নিয়ে চলে গেল। ভাগ্য ভালো ছিল সুপ্রভার, ভাই মুরাদের বাড়ির ভেতর আসেনি। তা নয়তো আবারও 3টে ছেলের সাথে বোনকে দেখে হয়তো কোনো ঝামেলা পাকাতো। সারাদিন মুরাদের বাড়ি, সন্ধেটা বাজারে চায়ের দোকানে আড্ডা দিয়ে সময় কাটিয়ে নিল তাসিন। জ্যৈষ্ঠের গরমে পাকা আমে বাজার মমো করছে ফলের দোকান। সকালে মা বারবার করে বলেছিল ফুপুর সাথে দেখা করে আসতে। কবে থেকে ফুপু তাকে দেখে না বলে আক্ষেপ করছিল। বাড়ি ফেরার পথে বাজারে আব্বাকে দেখে তাসিন ডাকলো, আব্বা বাড়ি যান। ও আব্বা, আপনি এনে কি করেন? তাসিন খেয়াল করলো আব্বা তাকে আপনি বলে সম্বোধন করছেন, তার মানে মেজাজ কোনো কারণেই ঠিক নেই। কিন্তু ফুপুর জন্য কিছু কিনবে বললে নিশ্চিত আব্বার মেজাজ ঠিক হয়ে যাবে। সে আম কিনতে পারে না ভালো দেখে, তাই এই মুহূর্তে আব্বার হেল্পটাই চাই তার। আমি তো আম কিনতে আসছি ফুপুর জন্য, কিন্তু আম তো ভালো চিনি না। কথা বলার ভঙ্গি দেখে গলে গেল আফসার মীর। তার পাশে একজন লোক, খুব সম্ভবত তার ব্যবসায়িক ক্ষেত্রের কেউ ছিল। লোকটা বলল, আপনার পোলা এটা দেখতে শুনতে মাশাল্লাহ। আমার পোলা শহরে থাইকা পড়ালেখা করে, আবার বালা চাকরিও করে। কথাটা বলতে গিয়ে যেন একটু গর্ববোধ করলো আফসার মীর। পাশে থাকা লোকটাকে স্বল্প কথায় বিদায় দিয়ে তিনি তাসিনকে নিয়ে ফলের দোকানে ঢুকলেন। খুঁজে খুঁজে সবচেয়ে ফ্রেশ আর সুমিষ্ট আমগুলোই কিনলেন। টাকাটা অবশ্য আব্বার থেকে না নিয়ে তাসিন নিজ পকেট থেকে দিল। তাসিনের গাড়ি বাজারের গ্যারেজে রেখে গিয়েছিল চেকিংয়ের জন্য। ঢাকা গেলে সঙ্গে নেবে না বলেই বাড়িতে রেখে যাওয়া। গাড়িটাও এখন নিয়ে যাবে বলে তার বাবাকে বলল, আব্বা দাঁড়ান, গাড়িতে করে যাই, গাড়ি নিতে হবে এখন। আফসার মীর আমের দোকানেই দাঁড়ালো। বাজারে মোড় ছেড়ে একটু ভেতরে গ্যারেজ। তাসিন দ্রুত গিয়ে গাড়ি নিয়ে ফিরে এলো। আফসার মীর উঠে বসতেই তাসিন গাড়ি স্টার্ট দিল। মিনিট 7 মধ্যেও পৌঁছে গেল ফুপুদের বাড়ির সামনে। তাসিনের সাথে তার আব্বাও নামলো তার বোনকে দেখতে। আয়না বারান্দার মতো জায়গায় রাখা তাদের ডাইনিং টেবিলে বসে পড়ছিল। গ্রিলের ফাঁকে চোখের দৃষ্টি আটকালো বাইরে গেটের দিকে।
তাদের বাড়িতে মাত্রই কিছুদিন আগে লোহার গেট লাগানো হয়েছে। সেটাও গ্রিলের মতো ফাঁকা। সেখান থেকেই গাছের ডালে বাঁধা বাতির আলোয় দেখা গেল দুজন মানুষকে। সারাদিন মনমরা হয়ে থাকা আয়নার মনটা হঠাৎ করে ফুরফুরে হয়ে গেল। তাসিনের উপর চোখ পড়তেই সাদা শার্ট, কালো জিন্স, চুলগুলো উস্কো খুস্কো, সব সময়কার মতো। দু হাতে দুটো পলিথিন ব্যাগ, সম্ভবত খুব ভারী ব্যাগ দুটো। তার ফোল্ড করে রাখা হাতের বাইরের হাত দুটোর অবস্থা দেখে আন্দাজ করা যাচ্ছে। আয়না নিবিষ্ট মনে তাসিনকে দেখতে দেখতে তারা সামনে এগিয়ে দাঁড়ালো। কি হইল আম্মা, গেটটা না খুইলা চাইয়া আছেন কেন? মামার কথায় ধ্যান হাঁটলো আয়নার। সে লজ্জায় পড়ে দ্রুত বসা থেকে উঠে এগিয়ে এলো। ততক্ষণে আয়নার মাও বেরিয়ে এসেছে ঘর থেকে ভাইয়ের আওয়াজ শুনে। ও মা, ভাইজান, তাসিন আপনারা কখন আসলেন? আয়নার মাথা নিচু করে মামাকে জিজ্ঞেস করলো, কেমন আছো মামা? আমি বালাই আছি, আপনারা কেমন আছেন? আর সকালে আপনি গেলেন, দেখা করলেন না কেন? শেষের প্রশ্নটা আয়নার উদ্দেশ্যে করলেন আফসার মীর। কিন্তু আদর মামা ভাগ্নির কথার উপর দিয়ে আয়নার মা তাসিনকে বলল, ও বাবা, তুই তো বড় পাষাণ হইয়া গেছস। কবে থাইকা আমার পরাণ জলে তোরে দেখার জন্য, অথচ তুই তো ভুলাই গেছস তোর যে একটা ফুপু আছে। কথাটা বলতে বলতে চোখ ছলছল করে উঠল ফুপুর। তাসিন হাতের ব্যাগ দুটো আগেই টেবিলের উপর রেখেছিল। সে এবার ফুপুকে দু হাতে জড়িয়ে কপালে চুমু খেলো, মাথায় হাত বুলিয়ে বলল, আরে আমার বোকা মেয়ে দেখি কাঁদছে, এমন করলে তো আমি আর আসবই না। তুই তো এমনও আসস না। তাই বলে কাঁদতে হবে? আমি এলাম একটা খুশির সংবাদ দিতে, কিন্তু এই কান্নাকাটিতে কিছুই বলবো না। তাসিনের বাবা চেয়ারে বসে পড়েছেন। আয়নাও তার মামার মাথার কাছে দাঁড়িয়ে আছে, আর একটু পরপর কিছুটা লুকিয়ে তাকাচ্ছে তাসিনের দিকে। ফুপুর কান্না চলছে একটু একটু, সেই সাথে কথা বলছেন। তাসিনকে জিজ্ঞেস করলেন কিসের খবর। তাসিন দু হাতে ফুপির চোখ মুছিয়ে টেনে চেয়ারে বসালো, নিজেও আরেকটি চেয়ারে বসে বলল, আমার প্রমোশন হয়েছে ফুপু, চাকরিতে উপরের একটা পদ পেয়েছি, আর 6 মাসের জন্য ট্রান্সফার ঢাকায় অফিস করতে হবে পরশু থেকে, আর বেতনের টাকাও বেড়েছে। আয়না চুপচাপ শুনছে সব কথা, এক পাশে দাঁড়িয়ে। তাসিন ট্রান্সফার হলেই কি আর প্রমোশন হলেই কি, সে তো তাসিনের কিছু না। তাসিন ভাই তো তাকে পছন্দই করে না, দূরে থাকলেও যা, কাছে থাকলেও তা। তাসিন ভাই তার জন্য আকাশের মতো দূর। আয়নার মুখে হাসি বা দুঃখ কোনো কিছুরই ছাপ দেখা গেল না। তাসিন কয়েকবার তাকালো আয়নার দিকে, তার খারাপ লাগছে। সকালে আয়নার কথাগুলো শুনে আর মুখটা দেখেই খারাপ লাগছিল, কিন্তু তারই বা কি করার আছে। চোখের সামনে বড় হওয়া পুচকে মেয়েটা, যাকে সবসময় আপন বোনের মতো আগলে এসেছে, তাকে নিয়ে এখন প্রেম ভালোবাসা কি করে সম্ভব? তাসিনের ফুপু অনেকক্ষণ গল্প করলো ভাই আর ভাতিজার সাথে। এক ফাঁকে আয়নাকে পাঠালো তরকারিগুলো গরম করতে। জোর করে ভাই ভাতিজাকে রাতের খাবার খাইয়ে পাঠালো। বাড়ি ফিরে তাসিন বাবাকে বলল, বড় ঘরের তালার চাবি কার কাছে আব্বা? তোর আম্মার কাছেই আছে, কি করবি? আমি কাল রাতেই চলে যাব। তুহিনকে তো আপনি গাড়ি চালাতে দেন না, তাই ভাবছি গাড়িটা ওখানে রেখে যাব। কোচা না মাইরা বাপের লগে কথা কইতে জানে না। আফসার মীরের মেজাজ আবার গরম হচ্ছে। ছেলেটাও সুযোগ পেলে মায়ের মতো পার মারে। খোঁচা কোথায় মারলাম আব্বা? ও তো শখে চায় মাঝে মধ্যে একটু চালাতে, আপনার ভয়ে একদিনও এই গাড়ি চালাতে পারে নাই। ও কিন্তু ম্যাট্রিকের পরেই নারী বাড়ি গিয়ে ড্রাইভিং শিখে আসছিল। রাতের আধার গাঢ় হচ্ছে, গরমের তীব্রতা কমেনি একটু, অথচ গাছের পাতাগুলো নড়ছে হু হু বাতাসে। সেই বাতাসে কোথায় যায় গায়ে লাগে না কেন বুঝে পায় না আফসার মীর। দীর্ঘশ্বাস ফেলে বাড়ির আঙিনার চারপাশে চোখ বোলায়। এই যে বাড়ি ঘর, তার এসব চাইলেই আরেকটু পরিবর্তন করতে পারে। টিন শেডের 4 কক্ষের ঘরখানাতে সে অনায়াসে 2 তলা ইটের দালানেও তৈরি করতে পারে, কিন্তু কিছুই করছে না। ছেলে মেয়ে বিগড়ে যাবে এই ভয়। ভয়টা তার হয়তো যৌক্তিক,
যৌক্তিক না, কিন্তু তাসিনের নানা বাড়িতে তার দু মামার ভাগাভাগি লড়াই এবং শেষ পর্যন্ত সম্পত্তির ভাগ নিয়ে তাসিনের মায়ের সাথে ছোট ভাইয়ের বিবাদ, সবটাই ভয়ে আফসার নিজের ব্যবসায়িক লাভাংশ খুব গোপনে ব্যাংকে জমা দিয়ে রেখেছেন। সে মূর্খ মানুষ বটে, তবু তার চিন্তা ছেলে মেয়েরা অর্থ দেখলেই মানুষ থেকে ভয়ঙ্কর প্রাণী হয়ে উঠবে। গাড়ি নিয়ে একবার প্রচণ্ড রকম অপমানের মুখে পড়ে তিনি তাসিনকে গাড়ি কিনে দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানেও হাজারটা বাধা তৈরি করেছিলেন, যেন ছেলেটা সবকিছু সহজ না মনে করে। বিষণ্ণ স্বরে বলল, তোরা আমারে বলবোঝস অনেক, আমি এই যে গাড়ি দিতে বাধা দেই এটা তুইনের ভালোর জন্যই। মাইশারে আমি পায়ে হাইটে স্কুলে যাইতে কই, এটাও তার ভালোর জন্যই, তোরা বোঝস না? রিক্সা ভাড়া ডেলি দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না। তাসিনের খারাপ লাগলো বাবার কথা শুনে, সেও বেশি বেশি বলে ফেলে। আব্বা, আপনারে কষ্ট দেওয়ার জন্য বলি না এই কথাগুলো। তুহিনের অনেক শখ। আমি জানি, গাড়ির চাবি তোর আম্মারই তো দিবি। তুই কইয়া যাইস মাঝে মধ্যে তুইনরে চালাইতে দিতে। গত বছরই তুই ওর লাইসেন্স করাইছত, সেই খবর সবাই জানে। চমকে উঠল তাসিন। আব্বার সব খবর জেনেও তাদের সামনে অজানার মতো থাকেন, আর তারা কিনা আব্বাকে ধোঁকা দিয়ে কি অনিমেষ আনন্দ উপভোগ করতে থাকতে চায়, বাপ ছেলের কিছুটা মুহূর্ত কেমন যেন আবেগ ঘন হয়ে গেল আপনা আপনি। তাসিনের খুব ইচ্ছে হলো আব্বাকে একবার জড়িয়ে ধরার, কিন্তু কেমন যেন সংকোচ হলো খুব। তাসিন মায়ের থেকে চাবি নিয়ে গাড়ি রাখলো পাকা ঘরটায়। পুরো বাড়িতে টিনের বেড়া আর টিনের গেট, শুধু গাড়ি কেনার পরেই বাবা ছাদ আর লোহার দরজা দিয়ে একটা ঘর তৈরি করে রেখেছেন গাড়ির গ্যারেজ হিসেবে। গাড়ি রেখে ঘরে ঢুকতে দেখা গেল মায়ের অগ্নিরূপ। সে সকালের পর থেকে ছেলে বাড়ির বাইরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এমনিতেই কত মন খারাপ, ছেলেটা ঢাকায় যাবে বলে, তার উপর কত কী রান্না করলো ছেলের জন্য, সেগুলো পড়ে রইল। বাবার পর এবার মায়ের সাথে কাটলো রাগ অভিমানের আরও কিছু সময়। তারপর সে সুযোগ পেল নিজের ঘরে যাওয়ার। ভাই বোন দুটো আগে যার যার ঘরের দরজা লাগিয়ে শুয়ে পড়েছে। বড় একটা নিঃশ্বাস ফেলে বিছানায় গায়ে এলিয়ে দিল। ধীরে ধীরে এক এক করে মনে পড়তে লাগলো সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো। মনে পড়লো বৃষ্টির রাতে অন্ধকারের মাঝে দেখা অস্পষ্ট সেই মুখটা। আজ তুফানটা তুফানের মতো ছিল না, আজকে সেই মুখটা একদম ভিন্ন ছিল। আর চোখে লুকিয়ে লুকিয়ে বহুবার দেখেছে তাসিন সেই মুখটা। মেয়েটাকে একবারও টের পেয়েছে তাসিনের দৃষ্টি। আজকে সেই মুখটা একদম ভিন্ন ছিল। আর চোখে লুকিয়ে লুকিয়ে বহুবার দেখেছে তাসিন সেই মুখটা। মেয়েটা কি একবারও টের পেয়েছে তাসিনের দৃষ্টি? ঠোঁটের ফাঁকে হাসির ঢল নামলো তার। পরনের কাপড় বদলাতে উঠতেও ইচ্ছে করলো না তার। কোনো মধ্যে ব্যাট ছেড়ে বাতিটা বন্ধ করে আবার বিছানায় শুলো। শুয়ে শুয়ে শার্টটা খুলে ছুঁড়ে মারলো বিছানার এক কোণায়। তারপরেই চোখ বুজে কল্পনা করলো সে বৃষ্টির রাত আর কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার রাতটা। সেই ভোর আর বুকের উপর পড়ে থাকা অগোছালো চঞ্চল মেয়েটার মুখ। চোখের পাতায় ঘুম নেমে এলো আলগোছে তার। তাসিনের যাওয়ার সময় এক একবার এক একজন মুখ ফুলিয়ে বসে থাকবে, এটাই যেন বাধা নিয়ম হয়ে দাঁড়িয়েছে মীর পরিবারে। গতবার তুহিন ফুলিয়েছিল তাকে সাজেক যাওয়ার অনুমতি নিয়ে দেয়নি মায়ের কাছ থেকে। তার আগের বার মা ফুলিয়েছিল, মায়ের বানানো পিঠা সে খেয়ে যায়নি। এবার মায়েশা মুখ ফুলিয়েছে, তুহিনকে গাড়ির চাবি দিল অথচ তাকে গাড়িতে চড়ে স্কুলে যাওয়ার অনুমতি দেয়নি বলে মুখ ফুলিয়ে বসে আছে। তাসিন প্রস্তুত রওনা দেওয়ার জন্য, কিন্তু পটল পেছনে পড়ে আছে, বাস স্ট্যান্ডে যাবে। তুহিনও তাল মেলাচ্ছে গাড়ি করে পৌঁছে দেবে ভাইকে, কিন্তু তাসিন এই রাতে যাচ্ছে না তাদের নিয়ে যেতে। অটোতে করে বাসে নেমে বাসে চড়বে এইটুকুর জন্য কেন এদের নেওয়া? কিন্তু কথা শোনার মানুষ নয় দুটোর একটাও। বাবাও বললেন, যাইতে চাইতেছে যাইতে দে, গাড়ি তো নিয়ে যাইতেছে, ফিরে আইব জলদি। বাধ্য হয়ে সেও রাজি হলো। ড্রাইভিং সিটে তুহিন, তার পাশে তাসিন, আর পেছনে বসেছে পটল। তাসিন প্রথমেই খুব বেশি কিছু নিচ্ছে না সাথে করে, আপাতত বেশ কিছু কাপড় চোপড় আর টুকটাক প্রয়োজনীয় জিনিস। থাকা খাওয়ার চিন্তা নেই, সে কারণেই প্রায় অনেক চিন্তা থেকে মুক্তি।
কিন্তু সে নিজের অতি প্রয়োজনীয় বলতে ইলেকট্রিকের কেটলি আর ছোট একটা ফ্ল্যাক্স নিয়েছে। ইদানিং প্রচুর মাথা ব্যথা হয়, সাথে চোখেরও ব্যথা, তাই চা কফি খাওয়ার জন্য এগুলো নেওয়া। বাড়ি থেকে বের হওয়ার 10 মিনিটের মধ্যেই তারা বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। তাসিন বাসে উঠে তহিনদের পাঠিয়ে দিল। বাস ছাড়তে এখনও 8 ঘন্টা বাকি। এতটা সময় বাসে বসে থাকার কোনো মানে হয় না ভেবেই তাসিন আশেপাশে দেখল। রাস্তার পাশে অনেকগুলো দোকান, তার মধ্যে চায়ের দোকানও আছে কয়েকটা। সবগুলো দোকানের দিকে তাকিয়ে সবচেয়ে ছোট আর শূন্য প্রায় দোকানটা গিয়ে দাঁড়ালো। মধ্যবয়সী দোকানদার বিরস মুখে বসে পান চিবোচ্ছে। বাস স্ট্যান্ডে আলো ভালোই আছে, অথচ আজ মনে পড়ে মাত্র মাস 2 আগের পহেলা বৈশাখের ঝড়ের রাতে ঠিক এখানটায় ছিল ঘুটঘুটে অন্ধকার। আর এখান থেকে একটু সামনেই ছিল তার গাড়ি, পাশেই ছিল পটল, আর সে ঝড় বৃষ্টি থেকে গা বাঁচিয়ে বসেছিল গাড়ির ভেতর। এরপর আচমকা চোখে পড়ল মাঝ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি মেয়ে। মাঝ রাস্তায় কেউ হাঁটে কেন ভাবতে ভাবতে সে বেরিয়েছে। আর তখনই কানে এলো, মেয়েটা ফোন তুলল, কানে ধরলো আর এমন একটা কথা বলল যা শুনে এক মুহূর্তের জন্য তাসিনের মনে হয়েছিল মেয়েটা হয়তো সুসাইড করবে, না হয় বয়ফ্রেন্ডের সাথে পালাবে। তারপর কেমন বোকার মতো কাজটা করে বসলো সে। মেয়েটাকে জোর করে মেয়ের বাড়ি পৌঁছে দিল। ভাবতে এখন হাসি পায় খুব। যা শেষ করে কিছু সময় খোলা আকাশটার দিকে তাকিয়ে রইল তাসিন। দেখলো নিষ্কলুষ মায়াময় আকাশের প্রজ্বলিত নক্ষত্রদের আর গা ভাসালো খোলা হাওয়ায়। বাস ছাড়ার সময় হলে সে বাসে উঠল। ড্রাইভার ততক্ষণেই বাস স্টার্ট করেছে, অথচ তাসিন তখনও নিজের সিটে বসেনি। বাস ভর্তি মানুষ, আর তাতে শুধুমাত্র একটা সিট খালি রয়েছে। আশ্চর্যের বিষয় হলো সে যখন এলো তখন বাসে তার পাশের সিটটা খালি ছিল। হয়তো তখনও সকল যাত্রী এসে পৌঁছায়নি, কিন্তু এখন ঢুকতে সে ঝটকা খেলো। পুরো বাস ভর্তি, আর যে সিটটি খালি তার পাশের সিটে একটি মেয়ে বসে আছে। বাসের বাতি জ্বালানো, তবু মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। জানালার দিকে মুখ করে আছে, আর মাথায় ওড়না দেওয়ায় মুখটা প্রায় ঢাকা। চলন্ত বাসে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না ভেবে ইতস্ততার সাথে বসে পড়ল তাসিন। মেয়েটা কি টের পায়নি তার পাশে কেউ একজন বসেছে? পেলে নিশ্চয়ই কোনো রকম একটা প্রতিক্রিয়া বোঝা যেত। বড় বাস, সিটগুলো প্রশস্ত, তবু পাশাপাশি দুজন যাত্রীর গায়ে গা লাগবে না এমনটাও নয়। তাসিন মোটামুটি রকম চেষ্টা করছে গা বাঁচিয়ে বসার। জার্নিটা কিছুটা বড়, তাই আপাতত হেলান দিয়ে চোখ বুজে রইল তাসিন। মধ্যরাতে বাস একবার ফিলিং স্টেশনে থামলে যাত্রীরা মাত্র কয়েকজন নেমেছিল। তাসিনের ঘুম ভাঙলেও সে নামেনি। ঘাড় ফিরিয়ে একবার পাশের মেয়েটিকে দেখেছে। না, মেয়েটি তখনও বেঘুরে ঘুমাচ্ছিল। আশ্চর্যজনক লাগলেও সে আর সেদিকে তেমন একটা খেয়াল দেয়নি। ভোরের আগে বাস এসে পৌঁছল ঢাকায়। তাসিনের ঘুম ভাঙল যাত্রীদের কথাবার্তার আওয়াজে। ঘাড় তার মেয়েটির দিকে ফেরানো ছিল বলে চোখ খুলতেই দেখতে পেল মেয়েটাকে, এবং তখনই তার মনে হলো হৃৎপিণ্ডটা ছলৎ করে একবার লাফিয়ে উঠল। ভোরের শীতশিরানি বাতাসে হঠাৎ করে তার প্রচণ্ড শীত শীত লাগলো। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে কি এমন শীত শীত লাগে? না চাইতেও চোখ দুটো অপলক মেয়েটির দিকেই তাকিয়ে রইল। অথচ মেয়ের চোখ দুটোকে তার একটু বিশ্বাস হচ্ছে না। অনেকেই তো বলে স্বপ্ন না সত্যি তা জানার জন্য গায়ে চিমটি কাটলেই হয়। সেও কি একবার চিমটি কেটে দেখবে? ইস, কি ছেলে মানুষই ভাবনা! ভাবতেই ঠোঁট প্রশস্ত হয়ে গেল তাসিনের। সকল ভাবনা চিন্তা উবে গেল বাসের কন্ডাক্টরের খ্যাক মেরে ওঠা আওয়াজে। আপনারা কি বসে থাকবেন? বইলা ঠিক করছেন? মাইকের মতো লাউডস্পিকারে সুপ্রভার গাঢ় ঘুম ঝড়ের ব্যাগে উড়ে গেল। সে চোখ খুলে একবার কন্ডাক্টর আর একবার পাশে বসা মানুষটাকে দেখল। বোধ করি তখনই সুপ্রভার স্বপ্নে ভাসার মতো ঘুমটা ভয়ে চোখের ত্রিসীমানা ছেড়ে পালিয়ে গেল। বাস গন্তব্যে পৌঁছে গেছে সেটাও বুঝতে পারছিল না সে আকস্মিক পরিস্থিতিতে। তাসিন খেয়াল করেছে সুপ্রভার মুখের বিস্ময়তা, তাই একটুখানি হেসে বলল, অবাক পরে হয়েও এখন বাস থেকে নামতে হবে, যাত্রী সকল নেমে গেছে। তাসিন হাসছে এখনো, আর সুপ্রভা বোকার মতো সেদিকে তাকিয়ে উঠে দাঁড়ালো।
দুজনে যখন বাস থেকে নামে পূব আকাশে তখন লালচে আভা। সূর্য উঠে উঠে করেও যেন আলসেমি করছে। তাসিনী পুনরায় কথা বলল। আজও একা এসেছো? সুপ্রভা জবাব না দিয়ে নিজের হ্যান্ডব্যাগটায় হাত ঢুকিয়ে কিছু খুঁজছে। না, ফোনটা তার ব্যাগে নেই। তার মানে সে রাগের বশে সেটা বাড়িতেই ফেলে এসেছে। তাসিনের কথার জবাবে শুধু ছোট করে বলল, এত এত অবাক হওয়ার পরও জবাবে শুধু বলল মেয়েটা। তাহলে কি কোনো কারণে সে চিন্তিত আছে? ভোরের শিরশিরা নিয়ে এখন আর অনুভূত হচ্ছে না তাসিনের। সে এদিক ওদিক তাকালো আপাতত রিক্সার খুঁজে, কিন্তু এই ভোরে রিক্সা তো একটাও চোখে পড়ছে না তার উপর তার গন্তব্য এখান থেকে আরও মিনিট 20 দূরত্বে। সুপ্রভার হাব ভাব বুঝতে না পেরে সে আর তাকে ঘাটাতে চাইল না। রাস্তার মোড়ে চায়ের দোকানে ছাপ খোলা হচ্ছে দেখতেই সেদিকে পা বাড়ালো সে। যেতে যেতে একবার বলল, এখন রিক্সা অটো কিছু পাওয়া যাবে না, চাইলে দোকানের ওদিকটাই বসতে পারো। তাসিন পাশ থেকে সরে যেতে সুপ্রভার বুঝি খেয়াল হলো কিছু। অপ্রস্তুত হয়ে সে তাসিনের পিছু দোকানটার দিকেই ছুটল। মাথাটা একদম নিরেট হয়ে আছে। রাত থেকে মায়ের সাথে হওয়া ঝগড়া বড় পোড়াচ্ছে তাকে। তাই তো ঘুম থেকে জাগতে যখন খেয়াল হলো সে রাতে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তখনই অস্থির হয়ে পড়ল মনটা। নিজেই নিজেকে খুন করতে ইচ্ছে হচ্ছে তার। মা না হয় 2-4 কথাই বলেছে, মাই তো। কাল সন্ধ্যার পর সুপ্রভা মেজদার কাছেই বায়না করেছিল নতুন ভাবির বাড়িতে যাবে। তার তো সময় কম, হোস্টেলে ফিরে যাবে 2 দিনের মধ্যে। তাই আজ রাত করে সে একবার দেখে আসবে। কিন্তু এই নিয়ে তুমুল আপত্তি তুললেন মরিয়ম শিকদার। এখনও বিয়ে হয়নি, সে কবে আংটি বদল হয়েছিল। তারপর সম্পর্কটা বহুদিন স্থিতিশীল পড়ে আছে। দুপক্ষই খুব একটা আমোদ আচরণের মধ্যে নেই। তাই এভাবে সেখানে যাওয়াটা ঠিক হবে না। ভালো করে কথাবার্তা বলে একটা দেখা দেখি ফাইনাল আয়োজন না হওয়া অবধি যাবে না কেউ সেখানে। কিন্তু সুপ্রভা সে কথা শুনতে চাইল না। তার এক কথা, আমি যাব আর ভাবিকে দেখে 10 মিনিটে ফিরে আসব। কিন্তু মায়েরও এক কথা, এসব বাড়াবাড়ির ব্যাপারে তাই কোনো রকম এলা করলেন না। উল্টো রেগে 4-5 কথা শোনালেন। সে কথাগুলোর মাঝে কিছু কথা এমনও ছিল, বেয়াদব মেয়ে একা হোস্টেলে থাকতে থাকতে লাশ লজ্জাহীন হয়ে গেছে। কিছু ছোট লোকের মতো বেয়াড়া আচরণ দিতে চায় সব জায়গায়। কথার আঘাতটা প্রচণ্ড রকম লেগেছিল সুপ্রভার। তার চেয়েও বেশি লেগেছে মায়ের চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে। সে ছোট থেকে দেখে আসছে মায়ের এই দৃষ্টি। কেবল তার করা কোনো ভুলেই এমন, অথচ ভাইদের ক্ষেত্রে কখনো ধমকেও 2 কথা বলেন না। বাড়ির সবচেয়ে ছোট সদস্য সে, আর সেই হিসেবে তার অবস্থান হওয়ার কথা ছিল বাড়ির সবার চেয়ে আদরে। অন্তত অন্য 10টা পরিবারে এমনই চোখে পড়ে, কিন্তু তাদের বাড়িতে একমাত্র তার বেলাতেই ভিন্ন। ছোটোখাটো ভুলেও মায়ের চোখের বান বিশাল কোনো অপরাধ বলে প্রমাণ করে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর সে কিছুতেই মেলাতে পারে না। এই সকল কথা ভাবতে ভাবতেই চোখ দুটো বুজে দিল সুপ্রভা। আর তার চোখের কার্নিশ ছুঁয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুজল। এই 2 ফোঁটা অশ্রুজলই গড়াতে গড়াতে আকর্ষণ করলো সুপ্রভার ডান দিকে থাকা তাসিনকে। সে টং দোকানের সামনে থাকা খালি বেঞ্চটাতে বসতে গিয়ে সুপ্রভাকে ডাকতে উদ্যত হচ্ছিল। তখনই দেখলো গাল বেয়ে পড়া জলটুকু। ডাকতে গিয়েও সে থেমে গেল। মনে মনে আওড়ালো, তুফানের বদলে আজ কি বর্ষণ হবে? অস্বস্তি হচ্ছে কি বলবে ভেবে না পেয়ে তাসিন পাশে এসে চুপচাপ দাঁড়ালো। পূব দিকের আকাশে এবার পুরোপুরি লালচে হয়ে উঠেছে একটু একটু করে। সূর্যটা ঝলমলিয়ে ওঠার প্রস্তুতিতেই ধরণীকে সতেজ করে দিচ্ছে। এই সতেজতা এখন আর ছিল না তাসিনকে। নিজের পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে অনুভব করতে চোখ মেলে তাকালো সুপ্রভা। নিজের খুব কাছাকাছি তাসিনকে দেখে কিছুটা ভরকে গেলেও সামলে নিল নিজেকে। কেমন আছেন? ভালো, তুমি ঠিক আছো? হ্যাঁ। জবাবটা এমন যেন সে নিজেই জানে না ভালো আছে কি নেই। তাসিন আবার গিয়ে বসলো বেঞ্চটাতে আর দোকানে কি জিজ্ঞেস করলো, মামা এই এলাকায় রিক্সা আসবে কখন? সুপ্রভা ধীর পায়ে এগিয়ে গেল বেঞ্চটার সামনে। তাসিনের থেকে কিছুটা দূরত্ব রেখে সেও বসে পড়ল। দোকানি জবাব দেওয়ার আগেই সুপ্রভা বলল, আগের বার 6টার পরপরই রিক্সা পাওয়া গিয়েছিল। দোকানিও বলল,
6টা ছাত্রা তো বাঁচবেই। তাসিন, সুপ্রভার কথাটা নিয়ে ভাবলো আগের বার বলতে কি মেয়েটা তার সাথে চট্টগ্রাম থেকে আসার কথাটা বলল। তার ভাবনার জাল ছিঁড়ে সুপ্রভা বলে উঠল, রাতে আপনি কখন উঠেছেন বাসে? বাস ছাড়ার আগ মুহূর্তে। ও, সেজন্যই দেখিনি। আমি বাসে উঠে বোধহয় 10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই পাশে কে বসেছে দেখিনি। একদম প্রাণোচ্ছল তরুণীর মতো বলে গেল সুপ্রভা। কে বলবে একটু আগেই মেয়েটির চোখে ছিল অশ্রুফোঁটা। তাসিন সত্যিই খুব বিস্মিত হলো, কিন্তু জবাবে বলল, হতে পারে, কিন্তু আমি এসেছিলাম তোমারও আগে। বাস ছাড়তে লেট হবে বলে ব্যাগ নিয়ে বাইরে খোলা আকাশের নিচে বসেছিলাম। বাস ছাড়ার আগ মুহূর্তে উঠে দেখলাম আমি যে সিটে উঠেছিলাম সেই সিট এক তরুণীর দখলে। তখনও তোমার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। মধ্যরাতে বাস বিরতিতে থামলে প্রথম খেয়াল করি তোমায়। তখন তোমার মুখটা দেখে অবাক হয়েছিলাম খুব, কিন্তু তা প্রকাশ করার জন্য তোমাকে জাগ্রত পাইনি। আর এখন দেখে মনে হচ্ছে তুমি কোনো সমস্যায় আছো। আরে না, আমি ঠিক আছি। আসলে একটু মাথাটা ব্যথা করছে। কথাটা থেমে থেমে বলল সুপ্রভা। তার মুখের রংটা বড্ড ফ্যাকাশে লাগছে দেখতে। তাসিন বুঝতে পারছে সুপ্রভা সত্যিই বলতে অস্বস্তি বোধ করছে, তাই হয়তো মিথ্যা বলল। তবে এটা অস্বাভাবিকও নয়। তাদের পরিচয়ের ধরন আর পরপর যে কবার কথা হয়েছে, পাশাপাশি চলা হয়েছে, এটুকুতে নিশ্চয় এতটা ফ্রি হয়নি যার জন্য সে নিজের ভেতরের কোনো কথা শেয়ার করতে পারে। সুপ্রভার হঠাৎ করে মনে পড়লো তাসিন চট্টগ্রামে থাকে। সে এবার জিজ্ঞেস করলো, তা আপনি ঢাকায় এলেন যে, বেড়াতে এসেছেন? একরকম বেড়াতে এসেছি 6 মাসের জন্য। কথাটা বলতে বলতে এই মুচকে হাসলো তাসিন। কি মানে? কি মানে হলো চাকরিতে পদোন্নতি যোগ অফিস বদল হয়েছে। চট্টগ্রামের অফিস থেকেই ঢাকার ব্রাঞ্চে পাঠিয়েছে 6 মাসের জন্য। 6 মাস ঢাকায়? খুব একটা স্পষ্ট করে উচ্চারণ করেনি সুপ্রভা। একটু আগের মন খারাপ ভাবটা তার এখন আর নেই। সে কথাই মজে গেল তাসিনের সাথে। মিনিট 10-এর মধ্যেই প্রথম রিক্সাটা চোখে পড়ল তাসিনের। সে রিক্সা ডেকে সুপ্রভাকে বলল, এটাতে চলে যাও। আপনি যাবেন না? আমার উল্টো পথ, তার উপর অফিসের একজন নির্দিষ্ট স্থানে থাকার কথা, কিন্তু লোকটা ফোন ধরছে না। ফোন না ধরা অবধি যেতে চাচ্ছি না। সময়টা এখানে বসেই কাটিয়ে নেব আপাতত। তুমি চলে যাও, আর সাবধানে যেও। ভালো থাকবেন। তুমিও। তাসিনও হাসি বিনিময় করে জবাব দিল। রিক্সা চলতে শুরু করলো সামনে। একটুখানি এগিয়ে যেতে সুপ্রভা হঠাৎ পেছন ঘুরে তাসিনের দিকে তাকালো। তাসিনও খেয়াল করে ভাবলো হয়তো কিছু বলবে মেয়েটা, কিন্তু না, কিছুই বলেনি। চোখ দুটোতে কোনো কথার ছাপ ছিল না বোধ হয়। এটাই তো 12 নম্বর বাড়ি। বাড়ির নম্বর তো নেই দেখছি গেটের পাশে। তাসিনের এমন প্রশ্নে রিক্সাওয়ালা বিরক্ত হলো খুব। কয়বার এক কথা কইবেন ভাই, এইটাই সেই বিল্ডিং। ভাড়া মিটিয়ে একবার বিল্ডিংয়ের উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। 5 তলা একটা সাধারণ খুব বড় বিল্ডিং। গেট দেখে মনে হচ্ছে ভেতরে জায়গা অনেক, কিন্তু কথা হলো তাকে যার রিসিভ করার কথা ছিল সে ব্যক্তি সকাল থেকে ফোন তুলছে না। সারা রাত জার্নি শেষে ভেবেছিল গন্তব্যে পৌঁছে একটা লম্বা ঘুম দিবে, তা আর হলো না। সকাল বাজে 9টা। লোকটা ঘুমিয়ে থাকলেও এতক্ষণে নিশ্চয়ই জেগে যাওয়ার কথা। ফোনে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে না পেয়ে বাধ্য হয়ে বসকে ফোন করে এক্স্যাক্ট লোকেশন জেনে নিজে রিক্সা করে চলে এসেছে তাসিন। এখন গেটে ধাক্কা দিয়ে বুঝলো গেটের ওপাশে দারোয়ান নেই, অথচ বড় এক কোম্পানির গেস্ট অফিসার্স বিল্ডিংয়ের এই দশা থাকার কথা নয়। অন্তত যে কমাস ধরে সে চট্টগ্রাম অফিসটাতে আছে তাতে এমন অনেক ব্যাপারেই সে জেনেছে। মিনিট কয়েক গেটে ধাক্কাধাক্কির পর টের পেল কেউ একজন গেটের কাছে আসছে। স্থির হয়ে এবার অপেক্ষা করতে ওপাশের ব্যক্তিটি গেটের ছোট দরজাটা খুলে জিজ্ঞেস করলো, কাকে চাই? তাসিন ছোট করে নিজের নাম এবং আসার কারণ জানাতেই লোকটা হাই হাই করে উঠল। বলল, শফিক সাহেব তো সেই ভোরে তাকে আনতে গিয়েছিল, কিন্তু না পেয়ে ফিরে এসেছে। এরপর শফিক সাহেব বাজারের জন্য চলে গেছেন, হয়তো ফোনটা সাথে নেননি।
তাসিনের আপাতত এ বিষয়ে আর কিছু শুনতে ইচ্ছে করছে না বলে তার রুমে যেতে চাইল। দারোয়ান নিজে তাকে নিয়ে উঠে গেল 3 তলার ডান দিকের ফ্ল্যাটে। তাসিন লক্ষ্য করেছিল নিচ তলাটা একটা গ্যারেজ, সেখানে একটা গাড়ি আছে, তবে গ্যারেজটা বিশাল বড়। মনে মনে ভাবলো সে কি নিজের গাড়িটা নিয়ে আসলে পারতো না। 3 তলায় যে অ্যাপার্টমেন্টে তারা ঢুকলো সেটিও বিশাল সাইজের। মেইন ডোর দিয়ে ঢুকতে প্রথমে চোখ পড়ে গেল অনেকটা খোলা জায়গায়, যেমনটা ফ্ল্যাটগুলোতে ড্রয়িং রুমের জন্য করা হয় তেমন। মনে মনে সে বেশ খুশি হলো এত বড় ফ্ল্যাট দেখে। তখনও সে জানতো না চমকটা এখনো বাকি। পুরো খালি জায়গাটুকু থেকে চোখ সরাতে আবার চোখে পড়লো বড় একটা ডাইনিং টেবিল, আর তার পাশেই রান্নাঘর, আর সামনের দিকে 4টা দরজা। মনে মনে ভেবে নিল একটা বাথরুম, বাকি 3টা কি বেডরুম। তার ভাবনার ঘোর ভাঙলো দারোয়ানের ডাকে। স্যার আসেন, এই পাশের 2 রুমে তো 2 স্যার আগেই ঢুকে গেছে, খালি আছে এই পাশের 2টা। আপনার রুমের নাম্বার কত? 2 রুমের লোক এসে গেছে, বাকি আর 2 রুম, তার মানে কি এখানে 4টা রুম? তাহলে বাথরুমটা আবার কোথায়? চমক ভাঙছে না তার। মনে মনে একটা না একটা ভেবেই চলেছে সে। ফোন হাতে চেক করলো, বসের দেওয়া হোয়াটসঅ্যাপের মেসেজ খানা। 3 তলার 14 নম্বর রুম, গ্যাস নেম তাসিন মেহতাব। সে দেখলো দক্ষিণ দিকের কর্নারের ঘরটায় 14 নম্বর। দারোয়ান রান্নাঘরের দরজার সামনে লাগানো একটা ছোট প্যারেক মতো কিছুতে চাবির রিং ঝুলানো, তাতে আবার মার্ক করা রুম নম্বর। তাসিনের হাতে চাবিটা দিয়ে দ্রুত নিচে চলে গেল দারোয়ান। শুনশান ফ্ল্যাটটাতে সে একদম একা। কিছু সময় ভূতগ্রস্তের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। এই প্রথমবার বাড়ি থেকে দূর, না চেনা আপন মানুষগুলো থেকে দূরে এসেছে। আজ ভোর পর্যন্ত তার কোনো রকম খারাপ লাগা ছিল না এই নিয়ে, কিন্তু এই মুহূর্তে ঝুপ করে যেন এক আকাশ খারাপ লাগা নেমে এলো মনের ভেতর। ধীর পায়ে নিজের রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই মাথা চক্কর দিয়ে উঠল তার। এ কী অবস্থা! এই ঘর তো তাদের বাড়ির স্টোর রুমের চেয়েও ছোট। দমবন্ধকর অবস্থা ঘরে। বিছানার পাশে একটা ছোট্ট জানালা, আবার এইটুকু ঘরে আরও 2টো দরজা দেখে তাজ্জব বনে গেল। দমবন্ধকর অবস্থা ঘরে, বিছানার পাশে একটা ছোট জানালা, আবার এইটুকু ঘরে আরও 2টো দরজা দেখে তাজ্জব বনে গেল। হাঁসফাঁস করতে করতে সে 2টো দরজায় খুলল। আহা, একটু শান্তি পেল প্রথম দরজাটা খুলে। চমৎকার ছোট্ট এক টুকরা বারান্দা। দ্বিতীয় দরজাটা খুলে শান্তিটা আরেকটু বেশি বেড়ে গেল তার। ছোটোখাটো একটা ঝকঝকে বাথরুম, যদিও ছোট তবু পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাথরুমটাই হলো সবচেয়ে প্রশান্তির জায়গা। দুনিয়ার সব সুখ ত্যাগে, আর প্রথম ত্যাগের জায়গা মানুষের বোধ হয় বাথরুমে। এবার আর খারাপ লাগাটা আগের মতো নেই। ঝটপট ব্যাগটা বিছানায় ফেলে ব্যাগ খুলে প্রয়োজনীয় জিনিসগুলো বের করলো। ভাগ্যিস মা জোর করে একটা বিছানার চাদর দিয়েছিল, তাই প্রথম কাজ বিছানায় সেটাই বিছিয়ে নেওয়া। কিন্তু তার আগে হাত মুখ ধোয়াটা আবশ্যক, তাই পরনের শার্ট খুলেই মুখ হাত ধুয়ে নিল। দ্রুত হাতে চাদরটা বের করে তার খাট বা ছোট সিঙ্গেল চৌকি বিশেষটাতে বিছিয়ে নিল। খেয়াল করলো না চাদরটা কতখানি এলোমেলো হয়ে আছে। সে শুধু ঝট করে গা ছেড়ে দিল বিছানায়। মাত্র কয়েক সেকেন্ড, আর তাতেই শিওরের কাছে জানালাটা দিয়ে ঝাপটে আসা এক ঝাঁক গরম বাতাস তার স্বস্তি উড়ে গেল। ফ্ল্যাটের দরজাটা তো খোলা, সেটা কি সে লাগিয়ে আসবে? আবার মনে পড়লো ফ্ল্যাট নতুন মানুষজন, তারা এখানে কি কোনো পরিচারিকা হিসেবে কেউ নেই? নিয়ম কানুন বলেও তো কিছু আছে, সেসব কে জানাবে তাকে বা তাদের? আবার বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ব্যাগ থেকে একটা টি-শার্ট বের করে গায়ে দিল। পুরো রুমটাতে একটা খাট বাদে খাটের কার্নিশে আরেকটা ছোট্ট টেবিল, এছাড়া আর কিচ্ছু নেই। কাপড় চোপড় রাখার মতো একটা ড্রয়ার বা হ্যাঙ্গার কিছু দরকার। নিজের টুকটাক জিনিসপত্র রাখা নিয়ে চিন্তা নেই, আপাতত সেই ছোট্ট টেবিলটাতেই চলবে। ফোনটা হাতে সে রুম থেকে বের হয়ে গেল। যে করেই হোক শফিক নামে লোকটাকে খুঁজে বের করতে হবে, আপাতত এটাই তার মূল কাজ। হোস্টেলে ফিরে টানা 2 ঘন্টা আবারও ঘুমিয়েছে সুপ্রভা। তার মন ভালো নেই, আবার অনেকটা ভালো। মন ভালো না কারণ আসার সময় মায়ের উপর রাগ থাকায় বর্দার সাথেও কথা বলেনি।
এখন বর্দার জন্যই খারাপ লাগছে। এদিকে ফোনটাও ফেলে এসেছে। মেহেরিন থাকলে না হয় একটা কল করে নিত। আর মন ভালো আছে কিছুটা ভোরের মুহূর্তগুলো মনে করে। তাসিনকে সে ইচ্ছে করে সত্যিটা বলেনি। বাস গন্তব্যে পৌঁছানোর অনেক আগেই তার ঘুম ভেঙেছিল। ঘুম ভাঙতেই প্রথমে চমকে উঠে ভেবেছিল আধারে হয়তো ভুলভাল দেখছে, কিন্তু তার ভুল ভেঙেছে রাস্তার পাশের এক নিয়ন আলো তাসিনের মুখের উপর পড়তে। চলন্ত বাসে রাস্তার পাশের বাতির আলোগুলো জানালা টপকে হুট করে তার মুখের উপর পড়ে আবার সরে যাচ্ছে পেছনে। মাত্র সেকেন্ডের পড়া আলোয় তাসিনের মুখটা চিনতে তার একটু ভুল হয়নি। বাস তখন চলছিল এই শহরের পথ ধরে। আফসোস হয়েছিল খুব, ঘুমটা তার কেন আরও আগে ভাঙেনি। তাসিনকে দেখেছে, তাকে খেয়াল করেছিল একটিবার। ভাবতে মনে হলো লোকটা নিশ্চয়ই খেয়াল করেছে, তাই তো এমন নিশ্চিন্তে মাথা এলিয়ে দিয়েছে তার দিকে। নির্লজ্জ লোক ইচ্ছে করে এভাবে ঘুমে ঢলে পড়েছে, নয়তো প্রথমবার তো এভাবে আসেনি। তখন তো কত সাবধানতার সাথে গা বাঁচিয়ে বসেছিল, এমনকি চোখ লাগতেও তার সতর্কতা ছিল। সে নিজে উল্টো তাসিনের বুকে পড়ে ঘুমিয়েছিল অনেকটা পথ। মনে পড়তে এবার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সেই ভোরে কি এক ঘুরে যেন পেয়ে বসেছিল তাকে, আর আজ হলো তার উল্টোটা। এই লজ্জাময় পরিস্থিতির স্মৃতিচারণ করতে মনটা ভালো হয়ে গেল। গুছিয়ে নিল, আজ তো ক্লাস করবে না, কিন্তু বিকেলে একটু লাইব্রেরিতে যেতে হবে, কিছু নোটস কালেক্ট করে আর পড়াশোনাও করবে সেখানে বসে। সকালে নাস্তা করা হয়নি আজ, তাই হয়তো খিদেটাও পেয়ে বসেছে খুব। কিন্তু এই সময় তো হোস্টেলের নাস্তার জন্য মুখ খোলাও যাবে না। দ্রুত হাতে ড্রয়ার খুলে একটা ড্রেস বের করে নিল সুপ্রভা। সাদা আর আকাশ নীলে কম্বিনেশনে সুতে একটা সিলভার কামিজ, ওনাটা শিফনের মধ্যেও সম্পূর্ণ নীল, আর তার মাঝে ছোট ছোট সাদা ফুলের নকশা তড়িঘড়ি জামাটা পরে চুল আঁচড়ে নিল সুপ্রভা। চমৎকার একটি বয় স্টাইলের মোটা ঘড়ি আছে তার, সেটাও পরে নিল বা হাতে। কান দুটো দুল ছাড়াই রইল, শুধু একটা নীল রঙের ছোট্ট টিপ আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগিয়ে পার্স হাতে বেরিয়ে পড়লো হোস্টেল থেকে। ভাবতে লাগলো নাস্তা হিসেবে তার এখন কোন খাবারটা প্রয়োজন। অ্যাসিডিটির জন্য তেলে ভাজা খাবারগুলোকে মাথায় আনলো না, কিন্তু তার জিভ সর্বদা বাইরে এলেই হয় তৈলাক্ত অথবা চিজ ইস্ট রিলেটেড খাবার করেই খুঁজে শুধু, কিন্তু এই দুটোই তার ক্ষতি করে খুব। আজকাল মুখে অ্যাকনি জাতীয় সমস্যাগুলো প্রায় দেখা দেয়, সে ভয়ে ইস্ট জাতীয় খাবারগুলো ইগনোর করা দরকার, কিন্তু প্রতিবারে জিভের কাছে হার মানে। আজ আর কিছুতেই হার মানবে না ভেবে নিল পরিচিত এক রেস্টুরেন্টে ঢুকে অর্ডার দিল স্যুপ। এই প্রথম বোধহয় সে সকালে নাস্তা হিসেবে এমন কোনো খাবার চুজ করলো যা দেখে সে কখনো অসুস্থ হলেও খায় না। মন আর জিভের বিরুদ্ধে গিয়ে মস্তিষ্ককে খুশি করার আপ্রাণ চেষ্টায় সে স্যুপের অপেক্ষা করতে লাগলো। মিনিট সাতেকের মাঝেই তার প্রন স্যুপ হাজির। কিছুটা সময় স্যুপের দিকে চেয়ে চোখ মুখ বিকৃত করেই বিসমিল্লাহ বলেই মুখে দিল, আর ঠিক তখনই তার কানে ভেসে এলো খুব পরিচিত একটা কণ্ঠ। 1 ঘন্টা ধরে ফ্লাইটের খোলা জায়গায় পায়চারি করতে করতে তাসিন যখন খুব ক্লান্ত, তখন এসে উপস্থিত হলো কেয়ারটেকার শফিক সাহেব। সাদা রঙের শার্ট আর সাদা লুঙ্গি পরা, মুখে এক মুঠো দাড়ি আর মাথায় টুপি পরিহিত ভদ্রলোক আচমকায় ফ্ল্যাটে ঢুকে সালাম দিলেন লম্বা করে। সালাম শুনে চকিতে তাকালো তাসিন, আর তখনই ভদ্রলোক হাসি মুখে বললেন, আপনি তাহসিন স্যার? কথাটা কানে বাজলো খুব তাসিনের। তার বাবার বয়সী একজন লোক তাকে স্যার বলে সম্বোধন করছে, তা যেন অশোভন কোনো ব্যাপার মনে হলো। চট্টগ্রামের অফিসেও আছে 2-1জন মুরব্বী যারা তার নিচের পদে আছেন, কিন্তু তারা স্যার বলার পর তাসিনের কখনো এমন লাগেনি। সে একটু হেসে বলল, জি আমি তাসিন। সকালে আপনাকে আমি অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ফোনটা মেয়ের কাছে ছিল, সে কল দেখেও কিছু বলেনি স্যার। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। প্লিজ কমপ্লেন করবেন না এটা নিয়ে। পরবর্তীতে আর কখনো এমন কোনো অভিযোগের সুযোগ দিব না। লোকটার হাসি মুখ হঠাৎ করে যেন মেঘাচ্ছন্ন হয়ে আধারে কালোই ঢেকে গেল। অপ্রস্তুত বোধ করতে লাগলো সে লোকটির এমন আকুতি মাখা স্বর শুনে।
আবার মনে হলো লোকটির কথাবার্তার ধরন যথেষ্ট স্মার্ট আর মুখস্থ ডায়লগ বলে মনে হচ্ছে। কেমন যেন একটু বিভ্রান্তি খেলে গেল তার চেহারায়। তাই আপাতত সে কথা সংক্ষেপে শেষ করতে চাইল। আচ্ছা, সেসব থাক, আমি কোনো অভিযোগ করব না অফিসে। আমি এখানকার নিয়মকানুন সম্পর্কে জানতে চাচ্ছিলাম। মানে থাকার ব্যবস্থা তো দেখলাম, কিন্তু খাওয়ার ব্যবস্থাও এখানেই হওয়ার কথা বলেছে আমাকে। গম্ভীর আর কিছুটা ভারী সুরে বলল তাসিন কথাগুলো। সামনের ব্যক্তিটিকে সে একটু ভালো করে বুঝতে চেষ্টা করছে। লোকটি তটস্থ জবাব দিল, আমি এই বিল্ডিংয়ের দায়িত্বে আছি। মানে প্রত্যেক ফ্লোরের 8 জন করে, 4 ফ্লোরে মোট 24 জন অফিসারের সকল প্রয়োজন আমাকে দেখতে হয়। আর বাজার ব্যবস্থাও আমি করি। আর সবার রান্নার দায়িত্ব 3 জন লোক আছে। নির্দিষ্ট সময়ে খাবার যার যার ফ্ল্যাটে ডাইনিং টেবিলে দেওয়া থাকে। ওই যে টেবিল দেখছেন, সেটাতে আপনাদের 4 জনের খাবার সব সময় দেওয়া থাকবে। আর এছাড়া কোনো প্রয়োজন থাকলে স্যার এটা আমাকে জানাবেন। লোকটার কথা শুনতে শুনতে তাসিনের মনে হচ্ছিল সে বুঝি কোনো কলেজ কিংবা ভার্সিটির স্টুডেন্ট। হোস্টেলে এসেছে থাকতে, আর এই লোকটা সেই হোস্টেলের সব বিষয়ে তদারকি করার জন্য আছেন। তার ধারণা ছিল এই প্রমোশন ভিত্তিক ট্রান্সফারে হয়তো মাত্র 8-10 জন লোক থাকবে, কিন্তু না, এটাতে দেখছি বিশাল ব্যাপার স্যাপার। হাবিব চাচা তাহলে ঠিকই বলেছেন, এটা অফিসের মাত্র কয়েকদিনের কাজ নয়, এমনটা সারা বছর চলে। আর তাতে বোধ হয় সব ব্রাঞ্চ থেকে বাছাইকৃত আর প্রমোশন অফিসারগুলোই আসে। তার অবশ্য একা থাকার ব্যাপারটা ছাড়া আর কোনো সমস্যা নেই এখানে। শফিক সাহেব চলে যাচ্ছিলেন, কিন্তু ফিরে এসে আবার বললেন, ফ্লোরের মেন দরজা লক করা যেন না হয় ভেতর থেকে। প্রত্যেক তাদের নিজস্ব রুমগুলো লক করবে শুধু। দীর্ঘশ্বাস ছেড়ে তাসিন রুমে ফিরে গেল। দরজাটা বন্ধ করে এবার চোখ বুঝে পড়ে রইল ঘুমের আশায়। বাইরে প্রচণ্ড গরম, আর সেই গরমের উত্তাপ তার জানালার ফাঁক ঘুরে সোজা পড়ছে বিছানার দাঁতে। তাই আবার শোয়া থেকে উঠে জানালাটা বন্ধ করে দিল। পকেট থেকে ফোনটা বের করে কল লিস্টে নজর বুলালো। তার মাকে সকালে ফোন করে জানিয়ে দিয়েছিল তার পৌঁছানোর খবরটা, কিন্তু মামিকে ফোন করা হয়নি। তাই আপাতত মামিকে একবার কল করা জরুরি মনে করে ডায়াল করলো মামির নম্বরে। কল বাজার হয়তো 3 সেকেন্ডও পার হয়নি, ওপাশ থেকে রিসিভ হয়ে গেল। ফোন কি হাতে নিয়েই বসেছিলেন মামি? হাসছে তাসি। তো কি করব ফাজিল ছেলে, সকাল কখন হয়েছে আর তুমি মাত্রই ফোন করলি? পৌঁছে তো গিয়েছিস ভোরেই, নিজের মাকে ফোন করলে ঠিকই জানিয়েছিস, আর মামি পর বলে তাকে এখনো ফোন করছিস। তাসিন বুঝতে পারলো মামি এখন একটু রেগে আছে, তাই একটু মজা করে নিল। মায়ের চেয়ে কি মেয়ে বড়? আগে মাকে জানিয়েছি, এবার মেয়েকে জানাতে ফোন করেছি। এই তুই আমাকে মেয়ে বলবি না, আমি তোর কেউ নই। তোরা সবগুলোই হারামি, কাছে থাকলেই আদিক্ষেতা, দূরে গেলে তো একটাও মনে রাখিস না আমাকে। হুদাই আমি একটারেই আব্বা বলে ডাকি, একটারও মূল্য দিস না আমার। তাসিন বুঝলো মামি সত্যিই কষ্ট পেয়েছে। এই মানুষটা বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রচণ্ড রকম ভালোবাসেন, কখনো তফাৎ করেন না দেবর ননদের ছেলে মেয়ে আর নিজের ছেলে মেয়ের মাঝে। সে আরেকটু আদরে গলায় বলল, এখন কি বাপে কান ধরে মাপ চাইবে? আমার সামনে কিন্তু অফিসের লোকজন আছে, মেয়ে বললে এখনই কান ধরে উঠবোস করব। হয়েছে হয়েছে, আর ঢং দেখাইতে হবে না আব্বাজান। তা থাকার খাওয়ার ব্যবস্থা কেমনে? সকালে নাস্তা করেছিস? হ্যাঁ মামি, নাস্তা করেই এসে উঠছি রুমে। আর থাকার ব্যবস্থা ভালোই, খাবারটা দুপুরের সময় জানতে পারবো। মামি আর তাসিনের এমন আরও কিছুক্ষণ কথা হলো। মামিরও যে তার মায়ের মতোই তাকে নিয়ে চিন্তা হচ্ছে তা বুঝতে কষ্ট হয়নি তাসিনের, কিন্তু করার কিছুই নেই। জীবনে কিছু কিছু সুযোগ এলে হাতছাড়া করতে নেই। অন্তত কেরিয়ার সম্পর্কিত দারুণ কোনো সুযোগ হলে তো একদমই না। ফোনটা হাতেই ছিল তার, কল লিস্টে নজর ঘুরেছে এখনও। একটা বার কি ঝড় তুফানকেও কল করবে? ভাবনা মাথায় আসতেই বেশি সময় নেয়নি আর।
সত্যি সত্যি ডায়াল করলো সুপ্রভার নাম্বারে এবং কলটা বেঁচে শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তেই রিসিভ হলো। হ্যালো। তুমি কি আমাকে এখনো বাজে ছেলে ভেবে যাচ্ছ সুপ্রভা? প্রথম চামচ স্যুপ মুখে দেওয়ার আগেই কানে এলো অতি পরিচিত কণ্ঠ। যতখানি বিরক্ত সে স্যুপ নিয়েছিল তার চেয়ে অধিক বিরক্ত এখন সৌহার্দের কণ্ঠ শুনে হলো। বর্তমান এক অপ্রিয় জীবনকালে সৌহার্দ এক অপ্রিয় ব্যক্তি। কোন কুক্ষণে যে সেই ছেলেকে পাত্তা দিয়ে বন্ধু করেছিল আল্লাহ জানেন, কিন্তু আপাতত এই অসভ্যের কথা নয়। স্যুপে মনোযোগ দিতে প্রস্তুত হলো সে। সৌহার্দ তা টের পেয়ে নিজেই পাশের একটা চেয়ার টেনে বসে পড়ল। একজন ওয়েটারকে ডেকে আরেকটা স্যুপ অর্ডার দিল, তারপর নিজের মতো করে শুরু করলো কথা। তোমার বড়দাকে আমি কল করেছিলাম এবং ইটস টোটালি ডিসগাস্টিং টপিক এভার মিস্টার সৌহার্দ খান। স্যুপের বাটিতে দৃষ্টি নিবদ্ধ রেখে প্রচণ্ড রকম শান্ত গলায় কথাটা বলে আবারও খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল সুপ্রভা। গুনে গুনে ঠিক 3 বার সৌহার্দ সে একটাই কাজ করেছে। এতে তার সাথে সৌহার্দের কোনো সম্পর্কের নতুনত্ব আসার সম্ভাবনা না থাকলেও সুপ্রভার পারিবারিক সম্পর্কটাতে কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে মায়ের এবং মেহরাব ভাইয়ের নজরে সে এখন হোস্টেলে থাকা ভান্ডুলে উশৃঙ্খল মেয়ের কাতারেই পড়ে। মায়ের চোখে সে বরাবরই ব্যাত কাটার মতো ছিল, এখন তা বিষাক্ত হয়ে উঠেছে। তার সকল স্বস্তির আর সুখের এক টুকরো জায়গা হলো বর্দা রয়েছে, কিন্তু এই সৌহার্দের কারণে না জানি কবে সেটুকু হারিয়ে যায়। আজ আর কিছুতেই এই অসভ্য ছেলেটাকে সহ্য করবে না বলে ভেবে নিয়েছে। সৌহার্দ পুনরায় বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।